মুভিটি শুরু হয় অক্টোবরের 1972 সালে, যেখানে একটি রেগবি টিম একটি ম্যাচ খেলার জন্য প্লেনে করে অন্য একটি জায়গায় যাচ্ছিল। এখানে অনেক লোক এমন ছিল যারা এই প্রথমবার এই কান্ট্রি থেকে বাইরে বেরোচ্ছে। কিছু প্লেয়ারের ফ্যামিলি মেম্বারও তাদের সাথে এসেছিল। এরপর যখনই প্লেন ওড়ে কিছু সময়ের মধ্যে সেই প্লেনটি বরফের এলাকায় পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করে তাদের প্লেনটি খুব জোরে ঝাঁকতে শুরু করে। আর হঠাৎ করেই সেখানে বরফের একটি ঝড় চলে আসে, যার ফলে প্লেনটি বেকাবু হয়ে নিচের দিকে পড়ে যেতে থাকে। কিন্তু তারপরও পাইলট এই খতরনাক ঝড়ের মধ্যে দিয়ে প্লেনটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাও প্লেনটি কন্ট্রোলের মধ্যে আসছিল না। আর ভিতরে সমস্ত জিনিসগুলো এদিক সেদিক পড়তে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই প্লেনের সামনের দিকটা বরফের মধ্যে গিয়ে ধাক্কা লাগে এবং সব লোকজনগুলো সামনের দিকে পড়ে যেতে শুরু করে। আর সব জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায়। আর এই ভয়াবহ দুর্ঘটনার কারণে অনেক লোক সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর সে সমস্ত লোক যারা সবাই ঠিকঠাক ছিল তারা ফেসে যাওয়া লোকজনগুলোকে বাইরে বের করতে থাকে। খুব ভয়ানক একটি মুহূর্ত ছিল, চারিদিকে শুধু রক্ত ছড়িয়েছিল, কিন্তু এখানে তারা সবাই একে অপরকে সামলে নেয়। আর এবার দুজন ছেলে ক্যাবিন খুলে পাইলটের কাছে যায়। তার অবস্থাও খুব খারাপ হয়েছিল, আর এক পলকেই তার সেখানে মৃত্যু হয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে, আর সেখানে টেম্পারেচারও ধীরে ধীরে কমতে শুরু করে। আর যেহেতু এই ঠান্ডায় তাদের খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, এর জন্য তারা প্লেনের পিছনে ভাঙা অংশটাকে জিনিসপত্র এবং বডি দিয়ে কভার করে নেয়। আর সবাই ঠান্ডা থেকে বাঁচার জন্য ভিতরেই ঢুকে থাকে। সমস্ত লোকজন এই ভয়ানক দুর্ঘটনার কারণে খুব দুঃখী আর চিন্তায় ছিল। আর কিছু লোক তো ভয়ে খুব চিৎকার করতে থাকে। তখন বাকিরা তাকে কোনো রকম করে শান্ত করে। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, তখন তারা দেখে আরো 4-5 জন লোক ঠান্ডার কারণে মারা গেছে। এতক্ষণে ঝড়ও থেমে গেছিল, এর জন্য সে লোকজনগুলো বাইরে চলে আসে। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত তারা বরফ ছাড়া আর কিছুই দেখে না। আর এর সাথে এই জায়গাটা খুব নিচের দিকে ছিল। তারা কেউই জানতো না যে কতক্ষণ ধরে তারা এখানে আটকে পড়ে থাকবে। এরপর তারা বেঁচে থাকার জন্য তাদের ব্যবস্থা করতে থাকে। তারা সমস্ত ব্যাগ জিনিসপত্রগুলো চেক করে, খাবার এবং দরকারি জিনিসপত্রগুলো তারা একসাথে করে নেয়। তারা সমস্ত কাজ শেষ করার পর একটি জায়গায় বসে পড়ে। তারা সবাই মিলে সেখানে খাবার খায়। তারা সবাই খাবার তো খাচ্ছিল, কিন্তু তার সাথে তারা এটা ভেবে খুব চিন্তায় ছিল যে আমাদের কাছে কিছু অল্প খাবারই রয়েছে, আর না জানি আমাদের এই খাবার দিয়ে কতদিনই চালাতে হবে। তখন হঠাৎ করেই সেখান দিয়ে একটি প্লেন যেতে থাকে। ওদের মধ্যে একটি ভরসা জেগে ওঠে। এর জন্যই তারা জোরে জোরে চিৎকার করতে থাকে যেন প্লেনটি তাদের আওয়াজ শুনে থেমে যায়। কিন্তু এতে কোনো লাভ ছিল না, কারণ প্লেন অনেক দূরে ছিল, তাই সেটা সেখান থেকে চলে যায়। এরপর তৃতীয় দিন একটি ছেলে ন্যান্ডোর জ্ঞান ফিরে আসে। ন্যান্ডোর অবস্থা খুব খারাপ হয়েছিল, তার চেহারা নষ্ট হয়ে গেছিল, কিন্তু কোনো রকম করে সে তার বোনের কাছে যায়। আর তার বোনের অবস্থাও খুব খারাপ হয়েছিল। যখন ন্যান্ডো তার মা বাবার বিষয়ে জিজ্ঞেস করে, তখন সে জানতে পারে যে তাদের মৃত্যু হয়ে গেছে। এই কারণে সে দুজন ভাই বোন খুব দুঃখী হয়ে যায়। আর এখন খাবার জন্য তাদের জলের দরকার ছিল, তাই তারা বরফ গলিয়ে সেটা জল তৈরি করে, আর সেটা কোনো রকম ভাবে খেয়ে দিয়ে তাদের দিন পার করে। এর সাথে তারা বাইরে ব্যাগ দিয়ে এক্সের চিহ্ন তৈরি করে, কারণ যেই এখান দিয়ে যাবে সেজন্য এই চিহ্নটা দেখতে পায়। তারা যেন বুঝতে পারে যে এখানে লোকজন আটকে পড়েছে। এরপর পরের দিন আরো একটি প্লেন আসে, কিন্তু সেটাও তাদের কোনো হেল্প করতে পারছিল না, কারণ সেটি অনেক দূরে ছিল। যার কারণে তারা বুঝতে পেরে যায় যে হয়তো গভর্নমেন্ট বুঝতেই পারছে না যে তারা কোথায় আছে। আর এর জন্যই গভর্নমেন্ট প্লেনটি তাদের এখানে না পাঠিয়ে আলাদা আলাদা জায়গায় পাঠাচ্ছে, কারণ তারা এই লোকেদের কোনো এক্সাক্ট লোকেশন জানতো না। এরপরে তাদের মনে পড়ে যায় যে প্লেনের পিছনের অংশে কিছু ব্যাটারি ছিল, তো হতে পারে যে আমরা সেগুলোর সাহায্যে প্লেনের রেডিও চালাতে পারবো, যেটা এই সময় খারাপ হয়ে পড়ে আছে। তাই এই কারণেই তারা সেই অংশটাকে খুঁজে বের করতে চায়। আর যখনই তারা কিছুটা উপরে যায়, তখন তারা দেখে যে জায়গায় আমাদের প্লেনটা ধ্বংস হয়েছে সেই জায়গা তো এখান থেকে দেখাই যাচ্ছে না। আর এর জন্যই কেউ আমাদের কাছে হেল্প করার জন্য পৌঁছাতে পারবে না। আর এখন উপরে বরফ পড়তে শুরু করে, তাই তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এভাবেই দিন কেটে যায়। আর এক সপ্তাহ পর তাদের সমস্ত খাবার শেষ হয়ে যায়। আর এই এলাকার মধ্যে না কোনো পশু পাখি ছিল, না কোনো গাছপালা ছিল যাদের খেয়ে তারা বেঁচে থাকতে পারত। তাই তারা পাথরে আটকে থাকা কাক খেয়ে বেঁচে থাকে। কিন্তু তার জাহাজ খুব তেতো ছিল। খিদের জ্বালায় বিরক্ত হয়ে নান্ডো বলে, যদি আমাকে লাশের মাংস খেতে হয় আমি তাই খাবো। তার এই কথায় কিছু লোক রাজি হয়ে যায়, যদিও কিছু লোক এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করে। সময়ের সাথে সাথে তাদের খিদে এতটাই বেড়ে যায় যে তারা তাদের জুতো, লেস এবং সিগারেটও খেতে শুরু করে। আর পরের দিন সকালে ন্যান্ডো দেখতে পায় যে তার বোনও নিঃশ্বাস ত্যাগ করেছে। সে খুব দুঃখী হয়ে পড়ে যে আজ আমার মা বাবার সাথে আমার বোনও চলে গেছে। এটা দেখে সেখানে একটি ছেলে খুব দুঃখী হয়ে পড়ে। সে তার মা বাবার জন্য একটি লেটার লেখে। এভাবেই তাদের 21 দিন পেরিয়ে যায়। তাদের মধ্যে কিছু লোক তো খিদের জ্বালায় পাগল হয়ে যাচ্ছিল। তারা যে কোনো কিছু খাওয়ার জন্য রেডি ছিল। এর জন্য বাকি সবাই তাদের এই অবস্থা দেখে তাদের লাশ খাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর কিছু লোক বাইরে যায়, কাঁচের টুকরো দিয়ে সে লাশ কেটে খেতে শুরু করে। আর এখানে শুধু 5 জনই এমন ছিল যারা লাশের মাংস খেতে চায় না, কারণ তাদের ধারণা ছিল যে তারা ক্যানিবালস অর্থাৎ নরখাদক কখনো হবে না, বরং তার থেকে মরে যাওয়াই ভালো হবে। কিছুক্ষণ পর খোঁজার পরে তারা একটি বরফের মধ্যে ব্যাগ খুঁজে পায়। খুলে ভিতরে চেক করার পর তারা একটি রেডিও খুঁজে পায়। তারা তাদের বুদ্ধি খাটিয়ে সেখানে একটি অ্যান্টেনা তৈরি করে। আর যখনই তারা রেডিও শুনে, তখন তারা জানতে পারে যে গভর্নমেন্ট তাদের খুঁজে বের করার জন্য 60-এরও বেশি বার তাদের জন্য প্লেন পাঠিয়েছিল, কিন্তু কেউই তাদের খুঁজে বের করতে সফল হয় না। তো এর জন্য গভর্নমেন্ট এটা ভেবে নিয়েছে হয়তো প্লেন ক্র্যাশ হয়ে সমস্ত লোক মারা গেছে। এটা শোনার পর তারা সবাই খুব দুঃখী হয়ে যায়। এখানে তাদের সাহস জবাব চায়, তাই বেঁচে থাকা বাকি 5 জন লোককেও মাংস খেয়ে কাটাতে হয়। কারণ এটা শোনার পর তারা সবাই বুঝতে পেরে গেছিল যে আর তাদের বাঁচানোর জন্য কেউই আসবে না। কিছুক্ষণ পর প্লেনের পিছনে
পিছনের অংশটা খুঁজে বের করার জন্য তিনজন ছেলে বেরিয়ে পড়ে। কিছু দূর হাঁটার পর তারা কিছু ভাঙা টুকরো খুঁজে পায় এবং তার সাথে কিছু লাশ। যেতে যেতে যেহেতু রাত হয়ে গেছিল তাই তারা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউই ঘুমাতে পারে না, কারণ সারা রাত সেখানে বরফের বৃষ্টি পড়ছিল। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন তারা বরফে সম্পূর্ণ ঢেকে ছিল, আর এখন বেঁচে তো ছিল কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। একজন তো কিছুই দেখতে পারছিল না, আর দ্বিতীয়জন খুব দুর্বল হয়ে পড়ে। তাই তারা চারজনেই নিচে ফিরে আসে। এর জন্য সেই ছেলেটা যে এখন অব্দি মাংস খায়নি সেও চুপচাপ মাংস খেয়ে নেয়। আস্তে আস্তে ঝড়ও আসছিল, কিন্তু তারা সবাই প্লেনের ভিতরে বসে একে অপরের সাথে কথা বলছিল যাতে সবাই ভালো সময় কাটাতে পারে। কিন্তু তাদের কথা বলার মধ্যেই সেখানে ভয়ানক জোরে ঝড় চলে আসে, আর সমস্ত বরফগুলো তাদের প্লেনের ভিতরে ঢুকে যায়। সম্পূর্ণ প্লেনটাই বরফে ঢেকে যায়, আর এখন বাইরে থাকা লোকজন বরফ সরিয়ে তাদের বন্ধুদের ভিতর থেকে বের করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সব লোকেরা উপরে উঠে আসে, কিন্তু সেখানে একটি মহিলা যে বরফে ঢেকে গেছে সে সেখানেই মারা যায়। আর তখনই তারা একটি ভয়ানক আওয়াজ শুনতে পায়। তারা বুঝতে পেরে যায় যে আরেকবার বরফের জোরালো ঝড় আসতে চলেছে, আর দেখতে দেখতেই তারা আরেকবার ভয়ানক ঝড়ের কবলে পড়ে যায়। আর এবারও অনেক লোক বরফের নিচে ঢেকে মারা যায়। একটি ছেলে যার নাম ছিল নুমা, তার খুব রাগ হতে থাকে। সে রেগে কন্ট্রোল হারিয়ে প্লেনের জানলা ভাঙতে থাকে, যার ফলে সেখানে তো কোনো লাভ হয়নি, বরং একটি কাচের টুকরো তার পায়ের মধ্যে ঢুকে যায়। কিন্তু তারপরও সে থামে না, তার হাল ছাড়ে না। এভাবেই সে বরফ ভাঙতে থাকে। এরপর 20 দিনের দিন সে সেখানে একটি গর্ত করে ফেলে, তাই সেখান দিয়ে বেঁচে থাকা লোকজন বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে এই খুশিতে যে আমরা অন্তত বেঁচে আছি। নুমা দেখতে পায় আমার পায়ে যেখানে কেটে গেছিল সেখানে কোনো ব্যথা হচ্ছে না, কারণ ঠান্ডায় তার পা সম্পূর্ণ শক্ত হয়ে গেছিল। আস্তে আস্তে আবহাওয়া ঠিক হতে থাকে, আর তারা সব লোকজন মিলে প্লেনের উপর থেকে বরফ সরাতে সফল হয়। আর এখন আরেকবার তারা কিছু লোকজনকে সাহায্যের জন্য পাঠাতে সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই লোক যারা প্রথমে পাহাড়ে গেছিল সেই লোকেদের মধ্যে কিছু লোকের এখন অবস্থা খুব খারাপ রয়েছে। সেখানে একটি বন্ধুর ফুসফুসে জল ঢুকে গেছে, তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তখন সবাই মিলে তাকে সিপিআর দিচ্ছিল, অর্থাৎ তাকে শ্বাস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার কোনো লাভ ছিল না, আর তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর যে চিঠিটা সে তার মা বাবার জন্য লিখেছিল সেটাও সাবধানে রেখে দেয়। 36 দিনের দিন যখন ওয়েদার ঠিক হয়, নোমা এবং তার বন্ধুরা অনেকগুলো পোশাক পরে সাহায্যের জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু অর্ধেক রাস্তায় নোমা পড়ে যায়, কারণ তার পায়ে অনেক ব্যথা হচ্ছিল। অন্যরা গিয়ে যখন চেক করে তখন তারা দেখে যে তার পায়ের আঘাত খুব বেশি হয়ে গেছে। এর জন্য তারা নোমাকে নিয়ে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু সে বলে না বন্ধুরা, তোমরা আগে এগিয়ে যাও, আমি নিজেই এখান থেকে চলে যেতে পারবো। সে বেচারা যে কোনোভাবে ফিরে তো এসেছিল, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল, সে এতটা দুর্বল ছিল, আসার সাথেই সে এখানে অজ্ঞান হয়ে পড়ে। আর যখন সে সমস্ত লোক যারা সাহায্যের জন্য আগে এগিয়ে যাচ্ছিল তারা এটা দেখে খুব খুশি হয়ে যায় যে তাদের সামনে প্লেনের দ্বিতীয় অংশটি পড়ে রয়েছে। তো শেষমেশ তারা সেটাকে খুঁজেই বের করে। প্লেনের দ্বিতীয় অংশ দেখেই তারা তাদের বাকি বন্ধুদেরও এখানে ডেকে নেয়। এখানে যে সমস্ত দরকারি জিনিসপত্রগুলো ছিল তারা সবগুলো একসাথে গুছিয়ে নেয়। সেই জিনিসগুলোর মধ্যে ভালো জামা কাপড় আর অনেক খাবার আর চকলেট ছিল। তারা এখানে সে ব্যাটারিও পেয়ে যায়, যেগুলো প্লেনের মধ্যে দিয়ে রেডিও অন করে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু সামনে থেকে কোনো জবাবই আসছিল না, কারণ রেডিওটা খারাপ ছিল। কিন্তু তারা সেটাকে ভালো মনে করছিল। যখন তারা বুঝতে পারে যে রেডিওটা খারাপ রয়েছে তখন তারা হার মেনে সেখানেই বসে পড়ে। অন্যদিকে নোমার আঘাতও দিন দিন বেড়েই যাচ্ছিল, যেটা তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। আর এখন নোমা তার এই অবস্থা থেকে বুঝতে পেরে যায় যে তার কাছে আর এখন বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আমি মারা যাব। এর জন্য সে খাবার দাবার বন্ধ করে দেয়, যাতে তার ভাগের খাবার তার বন্ধুরা খেয়ে বেঁচে থাকতে পারে। এবার তারা প্লেনের পিছনের অংশ থেকে খুব বড় একটি ওয়াটারপ্রুফ কাপড় খুঁজে পায়, যার মধ্যে জল ঢুকতে পারতো না। তো সেটাকে তারা সেলাই করে কোনোরকম ভাবে স্লিপিং ব্যাগ তৈরি করে, যার ভিতরে গিয়ে তারা খুব আরাম করে ঘুমাতে পারবে। তারপর তারা একটি ছোট রেডিওর মধ্যে খবর শোনে, যদিও তারা এখানে ফেসে রয়েছে 58 দিন হয়ে গেছে, কিন্তু এখনো এয়ারফোর্স তাদের খুঁজে বের করার জন্য লাস্ট একটি প্লেন পাঠাবে। এই আশার সাথে যদি তারা বেঁচে থাকে তাহলে তারা তাদেরকে খুঁজে বের করবে। এটা শোনার পর কিছু লোক বলে যে সাহায্য পেতে আমাদের উপরে যেতে হবে। আর এখন নোমা ওদের কথা শুনে খুব দুঃখের সাথে বলে, যদি আমি মরে যাই তাহলে তোমরা আমাকে খেয়ে নেবে, কারণ যদি তোমাদের মধ্যে একজনও বেঁচে থাকে তো আমি আর আমার বাকি বন্ধুদের মৃত্যু বেকার যাবে না। না বলার সাথে সে নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ তারও মৃত্যু হয়ে যায়। তার হাতে একটি নোট ছিল যার মধ্যে লেখা ছিল, বন্ধুরা আমি মরে গিয়েও তোমাদের মধ্যে বেঁচে আছি। তার এসব কথা শুনে বাকি সব লোকেরা খুব দুঃখী হয়ে যায়, কিন্তু তার সাথেই তাদের মধ্যে একটি সাহস জেগে ওঠে। তাদের কিছু বন্ধুরা আবারও সাহায্যের জন্য বেরিয়ে পড়ে, আর এবার তারা ফাইনালি পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। কিন্তু তারা এটা দেখে খুব অবাক হয়ে যায় যে এখনো তো অনেক দূরের রাস্তা পড়ে রয়েছে। এর জন্য তারা এখানে বসে ভাবতে শুরু করে। তারা একবার মনে করে যে চলো আমরা ফিরে চলে যাই, কিন্তু তারা যেহেতু নিজের হাল ছাড়তে চায় না, তো যে কোনো মূল্যেই আগে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখন তাদের কষ্ট সফল নিয়ে এসেছিল, কারণ কিছুদিন যাওয়ার পর তারা পরিষ্কার জলের নদী দেখতে পায়, যেখান থেকে তারা অনেক জল খেয়ে তাদের তৃষ্ণা মেটায়। তখনই হঠাৎ করে তারা সামনে একটি ঘোড়ায় চড়া লোককে দেখতে পায়, যাকে দেখার পর তারা খুশিতে পাগল হয়ে যায়। তারা সাহায্যের জন্য চেঁচাতে শুরু করে, কিন্তু সেই লোকটি তাদের কোনো কথাই বুঝতে পারছিল না। এর জন্য সে একটি কাগজ এবং পেন তাদের দিকে ছুড়ে দেয়। তারা তাদের সম্পূর্ণ ঘটনাটি লিখে তার দিকে ছুড়ে দেয়। এরপর সেই লোকটি কাগজটি নিয়ে খুব দ্রুতই চলে যায়, শহরে গিয়ে অফিসারদের দিয়ে দেয়। আর এই ঘটনা খুব তাড়াতাড়ি এয়ারফোর্স রেস্কিউ টিমদের জানানো হয়,
যাতে তাদের সাহায্য করার জন্য তারা যেতে পারে। এরপর সে লোকটি ন্যান্ডো এবং তার বন্ধুদের কাছে আসে। সে তাদেরকে তার ঘরে নিয়ে গিয়ে অনেক খাবার খাওয়ায়। কিছুক্ষণের মধ্যে এই সম্পূর্ণ এলাকা রিপোর্টারদের ভিড়ে ভরে যায়। তাদের দুজনকে অনেক রকম প্রশ্ন করতে থাকে। আর এখন তাদের সেই সাথী যে বরফের চোরায় ফেসেছিল সেও রেডিওর মাধ্যমে এইসব খবর শুনে নেয়। যখন তারা জানতে পারে যে সাহায্যের জন্য এখানে লোক পাঠানো হচ্ছে, তখন তারা তাদের হাত মুখ ধুয়ে সমস্ত জিনিসগুলো প্যাক করে নেয় যাতে এখান থেকে বের হতে পারে। আর এখন শেষ মুহূর্তে ৭১ দিনের দিন হেলিকপ্টার ন্যান্ডো এবং তার বন্ধুর সাহায্যে এখানে চলে আসে বেঁচে থাকা সমস্ত লোকদের বাঁচানোর জন্য। হেলিকপ্টার দেখে সমস্ত লোকজন আনন্দ হইচই করতে শুরু করে। আর এইভাবেই বেঁচে থাকা ১৬ জন লোককে বাঁচিয়ে নেওয়া হয়। আর খুব তাড়াতাড়ি তাদের শহরে নিয়ে আসা হয়, যেখানে তাদের ফ্যামিলির লোকজন তাদের জন্য অপেক্ষা করছিল। আর এখন সে সমস্ত লোকজন একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়, যার পর তাদের সবাইকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। এখানে হাজারো মানুষ তাদেরকে হিরোদের মতো ওয়েলকাম জানায়, কারণ তারা এত বিপদের মধ্যেও তাদের হাল ছাড়ে না। আর তাদের সাহসের কারণেই তারা সেখান থেকে বেঁচে ফেরে। কিন্তু এই রাতে তারা সবাই একে অপরের থেকে আলাদা ঘুমায় না, সবাই একসাথেই ছিল, কারণ সেসব ঘটনা তাদের মনে খুব গভীরভাবেই গেঁথেছিল। তার থেকে তারা বাইরে বের হয়ে আসতে পারছিল না। কিন্তু তারা এই ব্যাপারে খুব খুশি ছিল যে আমরা অল্প স্বল্প চেষ্টা করেছিলাম আর আমাদের বাঁচিয়ে নেওয়া হয়। তারা ভেবে নিয়েছিল যে বেঁচে আছি তো বেঁচেই থাকতে হবে, তাই তাদের সামনে খারাপ সময়ও হেরে গেছিল। আর এর সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে।